বেশি একটা গুরুত্ব দেয়নি। জানের ঘুম ভাঙে বেলা 10টায়। উঠে গোসল করে রেডি হয়ে একেবারে নিচে নামে। না খেয়ে বাসা থেকে বের হয়ে যায়। জান্নাত বেগম হাজারবার বলেও খাওয়াতে পারেনি। ছেলের মুখ দেখে বুঝলো ছেলে কোনো কারণে মুড অফ। তাই আর কিছু বলল না। জান বাসা থেকে বের হয়ে লায়লাকে ফোন দেয়। হঠাৎ জানের নাম্বার থেকে ফোন আসায় লায়লা অবাক হয়। জান তো কখনো লায়লাকে ফোন দেয় না, তাহলে আর হলো নি। বেশি কিছু না ভেবে ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোনো দরকার ছিল কি? একটু দেখা করতে চাই, সময় হবে? এখন তো অফিসে আছি, লাঞ্চের সময় দেখা করে। ওকে আপু। ওকে, আমি তোমাকে টেক্সট করে দেবনি। ওকে, আল্লাহ হাফেজ। জান ফোন রেখে দিল। লায়লা ভাবলো হয়তো অফিসের কোনো কাজের কথা বলবে, তাই আর সানিমকে জানালো না। জান এই ফাঁকে নিজের কাজটুকু সেরে নিয়ে কলেজে চলে গেল। আজ জানের প্রথম ক্লাসটা ছিল না, তাই দেরি করে গেলেও সমস্যা হবে না। জান বাইক নিয়ে ক্যাম্পাসে গেল। দেখল সাবাস আর মেহমত বসে আছে। জান বাইক রেখে ওদের দিকেই এগিয়ে গেল। মেহমেদকে কয়বার ডাক দিল, বাট মেহমেদ কোনো সাড়া দিল না। জান সাবাসের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো যে কি হয়েছে। সাবাস মাথা নাড়িয়ে বোঝালো সে জানে না। জান এবার ধাক্কা দিল মেহমদকে। কিরে, কখন থেকে ডাকছি, সারা দিচ্ছিস না, কি হয়েছে? কই কিছু না তো। তাহলে তোতলাচ্ছিস কেন? কই তুতলাসি, তুই দেরি করলি কেন? আর চোখে কেন, আর চোখ কেন লাল হয়ে আছে? মনে হয় ঘুমাসনি ঠিক করে। তেমন কিছু না, মাথাটা ব্যথা করছে। ও, সাবাস জানের পিঠে কিল দিয়ে বলল, কিরে তুই কাল এলি না? কোনো শালা তোর জন্য কতক্ষণ ওয়েট করছি। আসার জন্য রেডি হয়েছিলাম, পরে কেমন যেন মন টানলো না, তাই আসিনি। আমি তো তোকে টেক্সট করে দিয়েছিলাম। আমি ফোন করার পরে? দিছি তো। তোরা আবারও বাইক রাইড করতে বের হবি? বাট শালায় আসে নাই। তোরা দুটা শুধরাবি না, তাই না? জান, সনিম আপু জানলে তোর খবর আছে। সানিমের কথা মনে হতেই জানের মুখ কেমন গম্ভীর হয়ে গেল। কোনো কথা না বলে ক্লাসে চলে গেল। এদিকে শাবাস আর মেহমেদ বোকার মতো চেয়ে রইল। এটা কি হলো? ও এভাবে উঠে গেল কেন? আমি কি জানি, চল আমরাও ক্লাসে যাই। হুম। দুপুর 2টা। একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে জান আর লায়লা। লায়লা একা এসেছে। হাজাল অফিসের কাজে 2 দিন হলো সিলেট গেছে। সানিম নেই, ওদের ওপর দিয়ে একটু প্রেশারই যাচ্ছে। লায়লা এসেই আগের খাবার অর্ডার করেছে দুজনের জন্য। প্রথমে জান খেতে না চাইলেও লায়লার জোর করাতে রাজি হয়ে গেছে। সকালে জান কিছুই খায়নি, তাই আর সেও আর না করেনি। লাঞ্চ শেষ করে রিল্যাক্স মুখে আয়েশ করে বসলো লায়লা। তারপর জানকে উদ্দেশ্য করে বলল, বলো জান, কি বলার জন্য ডেকেছো? জান কোনো কথা না বলে 2টা রিপোর্ট এগিয়ে দিল লেলার দিকে। লেলা কোনো কথা না বলে রিপোর্ট দুটো দেখলো, বাট বুঝলো না কিছু। তাই ভ্রুকুচকে চাইলো জানের দিকে। বুঝতে পারছেন না তো এটা কার রিপোর্ট, তাই তো? আর আপনাকেই বা কেন দেখাচ্ছি? হুম ওয়েট। জান এবার কালো চাবুকটা লেলার সামনে টেবিলে রাখলো। দেখে লায়লা চমকে গেল, যেটা জান ঠিকই দেখলো। লেলা নিজেকে সামলে নিয়ে বলল, এটা কি জান? আর আমাকে দেখাচ্ছ কেন? আপনার হাতে 2টা রিপোর্ট আছে, 2টা ডিএনএ টেস্টের রিপোর্ট। একটা চাবুক থেকে পাওয়া রক্তের রিপোর্ট, আরেকটা সানিম আপু ডিএনএ রিপোর্ট। 2টাই সেম, তাই না? কি সুন্দর মিলে গেল। লেলা কি বলবে বুঝতে পারছে না। এখন সে কি বলবে বুঝে উঠতে পারছে না। আগে জানলে সে হয়তো আসতো না জানের সাথে দেখা করতে। সকালবেলা জান লেলার সাথে কথা বলার পর চাবুকের রক্ত আর কাল রাতে জানিমের নিয়ে রাখা চুল ল্যাবে পাঠিয়ে দিল পরীক্ষা করতে। জান আগে থেকে জানতো এটা সানিমের রক্ত, বাট লায়লা যদি স্বীকার না করে, তাই এই ব্যবস্থা। লায়লার সাথে দেখা করার আগে এই রিপোর্টগুলো নিয়ে এসেছে। লেলাকে চুপ করে থাকতে দেখে বলল, কি হলো, কথা বলছো না কেন? সত্যিটা জানতে চাচ্ছি। আমি কিছুই জানি না। তুমি কি চাও আমি বাড়ির সবার সামনে জিনিসটা আনি? এতে কি ভালো হবে বলো? লায়লা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, এখন আমার হাতে সময় নেই। জানোই তো সানিম নেই, কাজের চাপটা বেশি। কাল হাজাল আসবে, ও আসলে একটু কাজের চাপ কমবে। আজ বুধবার, আমি তোমাকে শুক্রবারে
তোমার বাড়ির সামনে থেকে পিক করে নিব। বিকেল 4টার দিকে রেডি থেকো। ওকে, আমি ওয়েট করব। আর এই বিষয়ে আপুকে কিছু জানাবে না। ওকে, এখন তাহলে উঠি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাত বাজে 1টা। সানিম আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। কালো প্যান্ট, কালো শার্ট, চুলগুলো ঝুঁটি করে উপরে বেঁধেছে। হাতে ঘড়ি, কানে ব্লুটুথ, পায়ে ব্ল্যাক শুজ, পুরাই কিলার লুক। ঠোঁটের কোণে বাঁকা হাসি। আয়নার সামনে দাঁড়িয়ে সব কিছু দেখে নিল, সব ঠিক আছে কিনা। বাইকের চাবি নিয়ে রুম থেকে বের হয়ে গেল। পুরো বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করছে। সবার রুমে দরজা বন্ধ। ড্রয়িং রুমে নীল কালারের ডিম লাইট চলছে। সানিম ধীর পায়ে ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজা খুলে রুম থেকে বের হয়ে গেল। দারোয়ানকে সানিম আগেই বলে রেখেছিল। দারোয়ান চাচা সানিমকে অনেক ভালোবাসে। সানিমের দাদা সুলেমান খানের খুব বিশ্বস্ত লোক ছিলেন হাসেম আলী। হাসেম আলী সুলেমান খানের বাড়িতে দারোয়ানের কাজ করত। তার 2 ছেলে, তার ছেলেরা তাদের দেখত না, তাই সুলেমান খান তাদের বাড়িতে দারোয়ানের কাজ দেন। আর তার বউ রান্নাবান্নার কাজ করত। তাদের দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ সুলেমান খান মারা যাবার 2 দিন পর তার বউ মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আইয়ুব খান শহরে আসার সময় তাকেও নিয়ে আসে। বাড়ির প্রতিটা মানুষ তাকে বিশ্বাস করে, ভরসা করে। সানিম তো তাকে চোখ বন্ধ করেই বিশ্বাস করে। তার অবশ্য কারণ আছে, আস্তে আস্তে জানতে পারবেন। সানিমকে আস্তে থেকে দারোয়ান আস্তে করে গেট খুলে দিল। তারপর সানিমের দিকে এগিয়ে এসে বলল, আম্মা, আপনি রাস্তায় গিয়ে দাঁড়ান, আমি গাড়ি নিয়ে আসছি। না চাচা, আমি পারবো, আপনার কষ্ট করতে হবে না। আম্মা, আমি পারবো, তুমি গিয়ে দাঁড়াও, আমি বাইক নিয়ে আসছি। ওকে চাচা। সানিম জানে হাজার বললেও শুনবে না, তাই সানিম গেটের বাইরে গিয়ে দাঁড়ালো। অপরদিকে হাসেম চাচা গ্যারেজ থেকে বাইক বের করে হেঁটে নিয়ে গেল রাস্তায়। বাইকের শব্দে ঘুম ভেঙে যেতে পারে, আর কেউ জেগে গেলে নানা রকম প্রশ্ন করবে। সেটা সানিম আর চাচা কেউ চাচ্ছে না। বাসা থেকে বেশ কিছুটা দূরে সানিম দাঁড়িয়েছিল। হাসেম চাচা সানিমের সামনে গিয়ে বাইক নিয়ে বলল, এই নাও বাইক, আর সাবধানে যাবেন আম্মা। আমি সাবধানেই যাব চাচা, আপনি সাবধানে থাকবেন আর চোখ কান খোলা রাখবেন। চিন্তা করো না, তুমি সাবধানে যাও, তুমি না আসা পর্যন্ত আমি গেটের কাছেই বসে থাকবো। তার দরকার নেই, আমি আপনাকে ফোন দিব নে। এখন আসি, আপনি বাড়ির ভেতরে চলে যান। গেট খোলা, কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। হুম। চাচা চলে গেল। সানিম মাথায় হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। চাচাও গেট লাগিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। সানিম কিছু দূর যেতেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। সানিম বাইক এক সাইড করে রেখে রাস্তার একপাশে বসে পড়ল। মিনিটখানেক পর আরও 2টা বাইক এসে থামলো সানিমের সামনে। সানিম যে গেটআপে আছে তারা দুজনেই একই গেটআপে আছে, আর বাইকগুলোও কালো। বাইক থেকে 2টো মেয়ে নেমে এসে সানিমের 2 পাশে বসে পড়ল। দুজনের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করল, এই অসুস্থ শরীর নিয়ে বৃষ্টিতে ভিজতেছিস কেন? ভিজতে ইচ্ছে করলো, তাই আর কি। বুঝলাম, বাট এই অসুস্থ শরীর নিয়ে তোর বেড়ানোটা কি ঠিক হলো বল? লেইলা ঠিক বলেছে। আর আমরা কি সামলে নিতে পারতাম না? পারতি, তোদের উপর সেই ভরসা আছে, কিন্তু আজ আমার থাকাটা বেশি জরুরি। হুম, ঠিক বলছিস। এই দিনটির জন্য আমরা কত দিন ধরে ওয়েট করছি, ফাইনালি সেই দিনটিই এলো। হুম। আমি এর থেকে বেশি ইনজুরি নিয়েও কাজ করেছি, ভুলে গেছিস নাকি? চাইলেও সেই দিনগুলো ভুলতে পারবো না। হুম, আর না, আমরা ভুলতে চাই। চল যাওয়া যাক। হুম। 3 জন বাইক নিয়ে ছুটল তাদের গন্তব্যে। আধা ঘন্টার মধ্যে তারা পৌঁছে গেল তাদের কাঙ্ক্ষিত জায়গায়। তাদের রিসিভ করার জন্য আগে থেকে একজন লোক দাঁড়িয়েছিল। লোকটা কোনো কথা না বলে হাঁটা শুরু করলো। সানিম, লেলা, হাজাল লোকটাকে পেছনে হাঁটতে শুরু করলো। কিছু দূর হাঁটার পর দেখা মিলল বিশাল বড় একটা বাড়ি। আশেপাশে অসংখ্য গার্ড এবং পুলিশ পাহারা দিচ্ছে। লোকটা বাড়িটার সামনে দিয়ে না গিয়ে পেছনের গেট দিয়ে ভেতরে নিয়ে গেল। সবার চোখ ফাঁকি দিয়ে একটা ফাঁকা রুমে এসে দাঁড়ালো। লোকটা বিশাল বড় একটা পেন্টিংয়ের সামনে এসে দাঁড়ালো। তারপর পেছন ফিরে সানিমের দিকে তাকালো। ওদের মুখে কালো মাস্ক পরা, চোখে কালো সানগ্লাস। বিষয়টা অদ্ভুত লাগছে লোকটার কাছে। রাতের বেলায় কেউ কালো সানগ্লাস পরে? লোকটা আর কিছু না ভেবে একটা বাটনে চাপ দিল। সাথে সাথে পেন্টিংটা 2 ভাগ হয়ে গেল। লোকটা পেছন ঘুরে তাদের ভেতরে যেতে ইশারা করলো। 3 জন ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়ার সাথে সাথেই
আপনা আপনি দরজা বন্ধ হয়ে গেল। সানিম সিঁড়ি দিয়ে নিচে নেমে কোনো কিছু দেখতে পেল না। আশেপাশে তাকিয়ে দেখলো একটি লাল আলো জ্বলছে। সানিম বাটনটা চাপ দিতেই দরজা খুলে গেল। তিনজন ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে দেখতে পেল বিশাল বড় একটা রুম। একপাশে হাজারো ফাইল রাখা, একপাশে মোটা মোটা ইংরেজি বই রাখা। বসার জন্য একপাশে বড় সোফা, আরেক পাশে সিঙ্গেল সোফা রাখা। তার সামনে টি টেবিলে সেই সিঙ্গেল সোফায় একজন বসে পেপার পড়ছে। তারই সিক্রেট রুমে কেউ প্রবেশ করেছে, সেদিকে তার কোনো ব্যথা নেই। সে মুখের ওপর থেকে পেপার সরিয়ে সানিমের দিকে তাকিয়ে বসতে ইশারা করলো। সানিম, লায়লা, হাজাল বসে পড়ল। আগন্তুকটি তাদের উদ্দেশ্যে বলল, ভয় নেই, মাস্ক খুলতে পারো এখন। আগন্তুকটির কথায় তিনজনই মাস্ক খুলে ফেলল। তারপর আগন্তুকটি মুচকি হাসল। পাক্কা 1.5 ঘন্টা চলল তাদের গোপন মিটিং। এখন রাত 3:30 বাজে। সানিম উঠে দাঁড়িয়ে আগন্তুকটির সাথে হাত মেলালো আর বলল, ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাকে। আপনার সাথে সাক্ষাৎ করার জন্য 1 বছর যাবত চেষ্টা করছি আমি। ফাইনালি যে দেখা হয়ে যাবে সেটা তো ভাবিইনি। আগন্তুকটি মুচকি এসে বলল, যে কোনো প্রয়োজনে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার পার্সোনাল নাম্বারটা আজ নিলেই। এখন উঠতে হবে। আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সানিম, লেলা, হাজাল আগের মতো মুখে মাস্ক, চোখে সানগ্লাস পরে সিক্রেট রুম থেকে বের হয়ে দেখে সেই লোকটি রুমের বাইরে দাঁড়িয়ে আছে। লোকটা সানিমদের দেখে আগের মতো হাঁটতে শুরু করলো। সবার আড়ালে সেফলি তাদের বাইরে নিয়ে এলো। সানিমদের বাইক যে জায়গায় ছিল সেখানে পৌঁছে দিয়ে লোকটা উল্টো দিকে ঘুরে হাঁটা ধরল। সানিম ডাক দিলেও শুনল না। সানিম ধারণা করে নিল লোকটি বোবা, কানে শোনে না। সানিম আর কিছু না ভেবে বাইকে উঠে ছুটল বাড়ির উদ্দেশ্যে। মাঝপথে হাইওয়ের ওপর বাইক থামালো। সানিমকে থামতে দেখে লায়লা, হাজালও বাইক থামিয়ে বাইক থেকে নেমে সানিমের পাশে দাঁড়ালো। লায়লা সানিমের কাঁধে হাত রেখে বলল, কিরে, হঠাৎ এইখানে থামলি কেন? সানিম আর ইউ ওকে? সানিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। দাদাজানের কথা খুব মনে পড়ছে। লেলা, হাজাল সানিমকে দুপাশ থেকে জড়িয়ে ধরল, কারণ সান্ত্বনা দেওয়ার মতন ভাষা তাদের জানা নেই। তিনজনই চুপ, কারো মুখে কোনো কথা নেই। সানিম নিজেকে সামলিয়ে ওদেরকে বলল, অনেক রাত হলো, চল সবাই বাসায় যাই। চাচা মনে হয় আমার জন্য জেগে আছে। চল। সানিমের আস্তে আস্তে ভোর 4টে বেজে গেছে। আধ ঘন্টা পরে ফজরের আজান দেবে। সানিম আগে থেকে চাচাকে মেসেজ করে রেখেছিল। বাসা থেকে কিছু দূরে সানিম বাইক থামিয়ে দিল। চাচাও এগিয়ে এসেছে এতক্ষণে। সানিমের উদ্দেশ্যে বলল, আম্মা, আপনি তাড়াতাড়ি বাসার ভিতর ঢুকে যান, আমি বাইক জায়গা মতো রেখে দিচ্ছি। কেউ কি বের হয়েছিল চাচা? না আম্মা যান, কেউ তো বের হয়নি, কিন্তু আম্মা যান আপনার রুমে গিয়ে কেউ খোঁজ করছে কিনা সেটা বলতে পারছি না। ওকে চাচা, পরে কথা বলবো, আসছি। আর বাইকটা রেখে ঘুমিয়ে নি। হাসিম চাচা মাথা কাত করল। সানিম সদর দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। দরজা লাগিয়ে নিঃশব্দে ওপরে উঠে গেল। সবার রুমের দরজা বন্ধ। সানিম নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ল। বৃষ্টিতে ভেজার ফলে শরীর কেমন ম্যাচম্যাচ করছে, মনে হচ্ছে জ্বর আসবে। সানিম জ্বরের 2টো মেডিসিন খেয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সকালে নাস্তা করে যে যার মতো কাজে চলে গেছে। আজ ঈশার জ্বর কিছুটা কমেছে। এইভাবে কেটে গেল আরও 3টে দিন। এই 3 দিনে সানিম কোথাও বের হয়নি। আজ সানিম অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখন সানিম পুরোপুরি সুস্থ। ঈশাও সুস্থ। 7 দিনে ঈশাও অনেকটা শুকিয়ে গেছে। চোখের নিচে কালি পড়ে গেছে। সবাই ভাবছে জ্বরের কারণে হয়েছে, কিন্তু সানিম ঠিকই ধরে ফেলেছে ঈশার কিছু হয়েছে। তবুও চুপ থাকলো। এখন কিছু বলার সময় না, সময় আসলে ঠিকই বলবে। সানিম ঈশাকে নিজের সাথে নিয়ে গেল। ঈশাকে কলেজের সামনে নামিয়ে দিয়ে সানিম অফিসে চলে গেল। অনেকদিন হলো অফিসে যাওয়া হয় না, অনেক কাজ জমা পড়ে আছে। ঈশা ক্লাসে গিয়ে চুপচাপ বসে আছে, কোনো কথাই বলছে না। স্যারেদের কোনো কথাই কানে যাচ্ছে না ঈশার। ঈশাকে দেখে মনে হচ্ছে কোনো রোবট বসে ক্লাস করছে। ঈশা 4টে ক্লাস করে লাইব্রেরিতে গিয়ে বসলো। একটা বই হাতে নিয়ে আসলে ঈশার কোনো কিছু ভালো লাগছে না। এখন বাসায় গেলেও 1000টা প্রশ্ন করবে, তাই লাইব্রেরিতে বসে আছে, সামনে একটা বই খোলা রেখে। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল।
লাইব্রেরিতে এখন তেমন কেউ নেই। ঈশা অনেকটা সময় নিয়ে ব্যাগ থেকে ফোন বের করে দেখে সানিম নামটা ভেসে উঠেছে। ঈশা নিজেকে স্বাভাবিক করে ফোন রিসিভ করে বলে, হ্যাঁ আপু বলো। আমি গাড়ি পাঠিয়েছি, চলে আয় আমার অফিসে। আপু আমি তো আর একটা মিথ্যে বলে না খবর আছে, যা বলছি তাই কর। সানিম কলটা কেটে দিল। ঈশা ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে উঠে ব্যাগটা কাঁধে নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে হাঁটা ধরল গেটের দিকে। ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল জান, সাবাস, মেহমেদ, সাথে আরও কিছু ফ্রেন্ড। মেহমেদের মন আড্ডার মাঝে নেই। আজ 7 দিন হলো ঈশাকে সে দেখে না। মনটা কেমন করছে মেহমেদের। হঠাৎ চোখ যায় মাঠের দিকে, তাকিয়ে দেখে ঈশা হেঁটে গেটের দিকে যাচ্ছে। মেহমেদের কপাল কুঁচকে চেয়ে রইল। এই সময় মেয়েটা কই যায়? আজ একবার ঈশা ক্যাম্পাসে মেহমতরা যেখানে বসে আড্ডা দেয় সেই দিকে ভুলেও তাকায়নি ঈশা। অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছে ঈশা। মেহমদ জানকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিরে, ওইটা ঈশানা এই সময় কোথায় যায়? মেহমদের কথা শুনে গেটের দিকে তাকায় সবাই। জান বলে, ওটা তো ঈশাই, বাট এখন কই যায় এই রোদের মধ্যে? এই মেয়েটাকে নিয়ে আর পারি না। 1 সপ্তাহ জ্বরে ভুগলো, এখন আবার রোদে হেঁটে বেড়াচ্ছে। বলেই আর 1 সেকেন্ড দেরি না করে ঈশার দিকে যেতে নাই। ঈশার জ্বরের কথা শুনে মেহমতের বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। তার জন্য হাসি খুশি মেয়েটা এমন চুপ হয়ে গেছে। জান ঈশার কাছে যাওয়ার আগেই ঈশা গেট পেরিয়ে গাড়ির কাছে চলে এসেছে। জান গেট পেরিয়ে কিছু বলার আগে ঈশা গাড়িতে উঠে বসে আর গাড়িটা সাই করে চলে যায় জানের সামনে দিয়ে। জান অবাক হয়ে তাকিয়ে আছে। জানের পিছনে পিছনে সাবাস, মেহমেদ দুজনই আসছিল। তারাও বেশ অবাক হয়েছে। এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটলো জান গাড়িটা খেয়ালও করতে পারেনি। জান ফোন বের করে ঈশাকে বার কয়েক ফোন দিল, বাট রিসিভ হলো না। সানিমের সাথে কথা বলার পরে ঈশা ফোন সাইলেন্ট করে দিয়েছে। জান আর কিছু না ভেবে গেটের বাইরে একটা ছেলের বাইক পার্ক করছিল, তাকে নামিয়ে বাইক নিয়ে ছুটল ঈশার গাড়ির পেছনে। ছেলেটা চিল্লিয়ে উঠল। মেহমেদ আর সাবাস ওকে বলল, জান নিয়ে গেছে, তোমার বাইক, চিন্তা করো না। ও জান ভাইয়া নিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম কেউ ছিনতাই করে নিয়ে গেছে। কার এত বড় বুকের পাটা যে আমাদের কলেজের সামনে থেকে বাইক ছিনতাই করবে, তাও আমরা উপস্থিত থাকা সত্ত্বে? তুমি ক্লাসে যাও, জান বাইক নিয়ে আসলে তোমাকে চাবি দিয়ে আসবনি, ওকে? জি ভাইয়া। ছেলেটা চলে গেল। সাবাস, মেহমদ চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। জান গাড়িটির পিছু নিয়েছে। গাড়িটি একটা 10 তলা বড় বিল্ডিংয়ের সামনে থামলো। জান বাইক থামিয়ে দিল। ঈশা গাড়ি থেকে নেমে ভেতরে চলে যায়। জান আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে এটা সানিমের অফিস। জান যেখানে প্রতিদিন আসে। আর গাড়িটি ভালো করে লক্ষ্য করে দেখে এটা সানিমের গাড়ি, যেটা আজ সকালে নিয়ে বেরিয়েছে। জান নিজের বোকামিতে নিজেই হাসে। নিজের মাথায় নিজেই চাটি মেরে বলে, ধুর, এত বোকামে কি করে করলাম? সানিম ওই দিন তুঞ্জা খানের বোনের গায়ে টোকা দেওয়ার সাহস কারোরই হয়নি। এটা কি করে ভুলে যাই? জান মুচকি এসে বাইক নিয়ে ফিরে যায় কলেজে। সাবাস, মেহমেদ অনেকবার জিজ্ঞাসা করার পরেও জান কিছুই বলেনি। ওরা উত্তর না পেয়ে চুপচাপ ক্লাস করতে থাকে। এদিকে মেহমেদের অবস্থা বেহাল। বেচারা অস্থিরতায় ভুগছে, প্রচণ্ড হাঁসফাঁস করছে, আর নিজে থেকে ঈশার কথা জিজ্ঞেস করতে পারছে না। চুপচাপ বসে ক্লাস করছে, কারো মুখে কোনো কথা নেই। সানিমের কেবিনে বসে আছে ঈশা। সানিম কাজ করছে। বেশ কিছুক্ষণ পর কাজ শেষ করে সানিম ঈশাকে বলল, কি খাবি? কিছু খাবো না আপু। চুপ করে বস, লাঞ্চ করে যাবি। ঈশা আর কিছু বলার সাহস পেল না। সানিম পিয়নকে ডেকে লাঞ্চ রেডি করতে বলল। সানিম ঈশা দুজনে একসাথে লাঞ্চ করে নিল। সানিম ঈশাকে উদ্দেশ্য করে বলল, আমি যা বলার জিজ্ঞেস করব, তুইও তার ফটাফট উত্তর দিবি। সানিমের কথায় ঘাবড়ে গেল ঈশা। এতক্ষণে বুঝলো সানিম তাকে এমনি এমনি ডাকেনি। ঈশা কিছু না বলে চুপ করে রইল। সানিম বলল, তুই সবাইকে এটা বিশ্বাস করাতে পারলেও আমাকে পারবি না যে তোর জ্বরের জন্য এমন অবস্থা হয়েছে। এখন বল আসল কাহিনী কি? ঈশা কাপা গলায় বলল, কই কিছু না তো। সানিম ঈশার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, মেহমেদকে ভালোবাসিস? সানিমের কথা শুনে ঈশার মাথায় আকাশ ভেঙে পড়ল। ঈশা কি বলবে বুঝতে পারছে না। ঈশা মাথা নিচু করে আছে, চোখে পানি টলমল করছে। সানিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
আমি বলবো না কাউকে ভালোবাসা অপরাধ, কিন্তু যে তোকে চায় না তার পেছনে পড়ে থাকাটা বোকামো। এতদিনেও যখন তোর ভালোবাসাটা সে বুঝতে পারেনি, তাহলে তাকে তার মতো ছেড়ে দেওয়া উচিত। পড়াশোনায় মন দে। জান যদি জানে মেহমেদের জন্য তুই কষ্ট পাচ্ছিস, তাহলে ওদের মধ্যে ঝামেলা হবে। লাস্ট একটা কথাই বলবো, জোর করে ভালোবাসা হয় না। এখন বাড়ি যা, এরপর থেকে মন খারাপ দেখলে ছাটিয়ে এক থাপ্পড় দিব। ঈশা হুট করে বসা থেকে উঠে গিয়ে সানিমকে জড়িয়ে ধরল। সানিমও এক হাতে জড়িয়ে নিল তার বোনকে। কেউ কোনো কথাই বলল না। সানিম মনে মনে বলল, একতরফা ভালোবাসা যে কি যন্ত্রণা তা আমার থেকে ভালো কে জানে। আমি চাই না তুই এইভাবে ভেঙে গুড়িয়ে যা। তোকেও নিজেকে সামলে নিতে হবে। তুই তো আমারই বোন, পারতেই হবে তোকে। সানিম ঈশাকে বুক থেকে উঠিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, হয়েছে, আর কান্না করতে হবে না। এবার বাড়ি যা, আমি তোকে আর আগের মতো দেখতে পাই আবার। ঈশা মাথা নেড়ে চলে যায়। সানিম ঈশার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সানিম নিজের কাজে মন দেয়। অপরদিকে আছিয়া ক্লাস শেষ করে বান্ধবীদের সাথে করে নিয়ে ফুচকা খাচ্ছে আর মজা করছে। দূর থেকে কেউ তার হাসির ওপর ক্রাশ নামক বাঁশ খেয়ে বসে আছে। তার সেদিকে কোনো খেয়ালই নেই। আরশ তালুকদার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আহনাব তালুকদার ও তার স্ত্রী আমেনা তালুকদারের একমাত্র সন্তান। দেখতে শুনতে মাশাল্লাহ, আর 1 মাস যাবৎ আসিয়াকে ফলো করছে। দূর থেকেই দেখছে, কখনো সামনাসামনি দেখা হয়নি। আরুষ ইচ্ছে করে আসিয়ার সামনে যায়নি। আরুষ বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আসিয়ার দিকেই তাকিয়ে আছে। আরুষের চোখে কালো সানগ্লাস, তাই কারোরই বোঝার উপায় নেই আরুষ কার দিকে তাকিয়ে আছে। আসিয়া ফুচকা খেয়ে বান্ধবীদেরকে বিদায় দিয়ে সামনের দিকে হাঁটা ধরে। আসিয়া আজ ড্রাইভারকে আসতে মানা করে দিয়েছে, তাই আসেনি ড্রাইভার। আসিয়া রিকশার জন্য দাঁড়িয়ে আছে। কোনো রিকশাই খালি পাচ্ছে না। হঠাৎ 2টা বখাটে ছেলে এসে আসিয়াকে আজে বাজে কথা বলতে থাকে। আসিয়া ভয়ে 2 পা পিছিয়ে যায়। আরুষ এসব দেখে রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। বখাটে একটা ছেলে বলে, কি ফুলটুসি, একা একা দাঁড়িয়ে কি করছো? কে আপনারা? কি চাই? তোমাকে চাই গো, চলো আমাদের সাথে গেলে তোমার অনেক ভালো লাগবে। ছেলেটা যেই না আসিয়ার হাত ধরতে যাবে, তার আগেই আরুষ ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মারে। ছেলেটা আর্তনাদ করে ছিটকে মাটিতে পড়ে। পাশে থাকা আরেকটা ছেলে আরুষকে মারতে আসলেই আরুষ 2টাকে ইচ্ছে মতো কেলায়। সাথে আরুষের 2টো ফ্রেন্ড ছিল। 3 জনে মিলে ছেলে 2টাকে আধমরা করে। বাঙালি আর কিছু পারুক আর না পারুক, ফ্রিতে কেলানি ভালোই দিতে জানে, বিশেষ করে ছেলেরা। আসিয়া ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। ভয়ে তার শরীর কাঁপছে। আরুষ এসে আসিয়াকে ধমক দিয়ে বলে, এই মেয়ে, গাড়ি কই তোমার? নিতে আজ আসেনি? আসিয়া কাপা গলায় বলে, হাসতে চেয়েছিল, আমি মানা করে দিয়েছি। থাপড়িয়ে গাল লাল করে দিব ফাজিল মেয়ে। সাহস বেড়ে গেছে তাই না? আর যেন পাকনামি করতে না দেখি। আরুষের কথা শুনে আসিয়া ভয়ে কেঁপে ওঠে। আরুষ রাগে গজগজ করতে করতে তার বন্ধুকে উদ্দেশ্য করে বলে ওঠে, নাবিল, যা তো একটা রিক্সা ডেকে নিয়ে আয়। নাবিল মাথা নেড়ে চলে যায়। কিছুক্ষণ পর নাবিল রিক্সা নিয়ে এলো। আরুষ আসিয়াকে রিক্সায় উঠতে বলল, আর যেন গাড়ি ছাড়া তোমাকে বেরোতে না দেখি, মনে থাকবে তো? জি জি, মনে থাকবে। আরুষ রিক্সাওয়ালা মামাকে উদ্দেশ্য করে বলে ওঠে, মামা, সাবধানে নিয়ে যাবেন, আর এই নিন ভাড়া। হুট করে আসিয়া বলে ওঠে, আমার কাছে আছে, আপনাকে দিতে হবে না। আমি তোমার কাছে জানতে চাইছি। না মানে? চুপ, আর একটা কথা বললে কানের নিচে দিব। আসিয়া আর কিছু বলার সাহস পেল না, চুপ করে রইল। রিক্সাওয়ালা মামাকে ইশারা করতেই মামা রিক্সা চালাতে শুরু করে। আরুষকে তার আরেক বন্ধু লাবিব জিজ্ঞেস করে, আচ্ছা আরুষ, তুই তো ভালো করে জানিস আসিয়া খান বাড়ির মেয়ে। বাবা লাইয়ার চাচা আর্মি সেনাপ্রধান, আর তার থেকে বড় কথা তার একটা বোন আছে, নাম মনে হয় সানিম। সে নাকি অনেক ডেঞ্জারাস। সে যদি জানতে পারে তুই তার বোনকে ভালোবাসিস তাহলে কি হইবে? তো কি হয়েছে? আমি আরুষ তালুকদার, নিজের ভালোবাসাকে কি করে নিজের করতে হয় তা আমি জানি। আর রইল বাকি ওর বোন, আমি ওকে অনেক শুনেছি। সামনাসামনি কখনো দেখা হয়নি, বাট আমার খুব ইচ্ছে তাকে সামনে থেকে দেখার।
চল ভর্তি করে দিয়ে আসি। এতক্ষণ কেউ যে তাদের কথা শুনছিল সেটা হয়তো কেউ খেয়ালই করেনি। ঈশা অফিস থেকে বেরিয়ে যেতেই সানিমও বেরিয়ে পড়ে কাজে। আসিয়ার কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় খেয়াল করে দুটো ছেলে তাকে বিরক্ত করছে। এটা দেখে সানিমের রাগ উঠে যায়। সানিম গাড়ি থেকে নেমে এগিয়ে আসার আগেই আরুষ হাজির হয়। সব কিছু দেখে এবং আরুষের কথাগুলো শুনে বাঁকা হাসে সেখান থেকে চলে যায়। সাবিন কাউকে একটা ফোন দিয়ে বলে, আরুষ তালুকদারের সব ডিটেলস আমার চাই কাল সকালের মধ্যে। ফোনের ওপারে থাকা মানুষটাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দেয়। সন্ধ্যা 7টায় সানিম বাড়ি আসে। বাড়ির ছেলেরাও বাড়ি ফিরেছে। সানিম ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সব বোনেরা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। সানিম গিয়ে সিঙ্গেল সোফায় বসে। একটু পর জানও নিচে নেমে আসে। কিছুক্ষণ পর সানিমের বাবা দুই চাচা সহ নিচে নামে। তরুণা বেগম, সেফা বেগম সবাইকে সন্ধ্যার নাস্তা দিয়ে দিল। সবাই টুকটাক কথা বলছে আর নাস্তা করছে। সানিম চুপ করে আছে। সে গভীর ভাবনায় বিভোর। আইয়ুব খান মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করছে। সে এই মেয়েকে নিয়ে সবসময় ভয়ে থাকে। সানিম তার দাদার মতো হয়েছে। সেই রাগ, সেই জেদ, না কাউকে ভয় পায় আর না কাউকে পরোয়া করে। কিন্তু কারোর সাথে এখনো পর্যন্ত বেয়াদবি করেনি। সে যতই রকচটা থাক না কেন, ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে পারে। সানিম যা ভাবে, যা করে, সেই ভাবনাগুলো সবার সব কিছুর ঊর্ধ্বে। তার ত্রিসীমানায় কেউ যেতে পারে না। আইয়ুব খান তার মেয়েকে খুব ভালো করে চেনে। হঠাৎ সানিম সবাইকে বলে ওঠে, সবাই তো বাড়িতেই আছো, চলো আমার সাথে। কোথায় যেতে বলছো? চলোই না আমার সাথে। আম্মু তুমি মণিমাকে আর ছোট মাকে ডেকে নাও। তরুণা বেগম, জান্নাত বেগম আর মুক্তা বেগমকে ডেকে নিয়ে এলো। সানিম ছাদের দিকে হাঁটা ধরল। বাকি সবাই সানিমের পিছনে। সানিম ছাদের দরজায় তালা খুলে প্রবেশ করলো আর বাকি সবাই ছাদে প্রবেশ করলো। সবাই হাঁ করে তাকিয়ে চারিপাশে দেখছে। আগে ছাদে তেমন কিছুই ছিল না। এখন এটাকে কোনো দিক দিয়ে ছাদ মনে হচ্ছে না। ছাদে ওঠা সিঁড়ি থেকে একটা রাস্তা চলে গেছে ডান পাশে বিশাল বড় একটা রুমের দিকে। ছাদের বাম পাশে একটা সুইমিং পুল। ছাদের রেলিংয়ের পাশে হরেক রকমের ফুলের টব, দেশি বিদেশি। এক পাশে বড় একটা দোলনা রাখা। দোলনাটা সাদা আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো। রুমের এক পাশে রেলিং ঘেঁষে বিশাল বড় একটা সোফা। তার সামনে একটা টি টেবিল রাখা, ওপরে ছাদ করা যাতে বৃষ্টির দিনে সোফাগুলি না ভেজে। বিকেলবেলায় এখানে বসে চারপাশটা উপভোগ করা যাবে। আছিয়া খুশিতে চিল্লিয়ে উঠে বলে, আপু এত সুন্দর জায়গা, উফ কি যে ভালো লাগছে। আমাদের বাড়ির ছাদ এত সুন্দর করেছো তুমি, আগে কেন বলনি? আগে বললে কি এই হাসিটা দেখতে পেতাম? সত্যি আপু, অসম্ভব সুন্দর হয়েছে। এই জন্যই বুঝি ছাদে তালা দেওয়া ছিল। এত সব কিছু কখন করলে তুমি? আমরা তো কিছু জানলামই না। যখন সবাই বিয়ের দাওয়াত খেতে গিয়েছিল তখন। ঈশার আর আসলে চুপ করে আছে। ওরা দুজন পরিবেশটা উপভোগ করছে। এতক্ষণ বড়রা সবাই চুপ করেছিল। তাদের কাছেও জিনিসটা ভালো লাগছে। আইয়ুব খান বলল, জান তুমিও আগে থেকে জানতে? জি বড় আব্বু, আপু যেদিন লোকদের কাজ বুঝিয়ে দিচ্ছিল তখন আমি তো বাড়িতেই ছিলাম, তাই জানি। আমাদের একবার তো জানাতে পারতে। আমি তো ভুল কিছু করিনি। এটা তো আমারও বাড়ি, নাকি এটুকু স্বাধীনতা আমার নেই? আমি সেটা বলিনি শামিন, তুমি কথাটাকে অন্যভাবে নিচ্ছ। ভাইয়া বাদ দাও না, এটা আমাদের অনেক আগেই করা উচিত ছিল। বাড়ির মেয়েদের জন্য সব সময় তো আর পড়াশোনা করে আর রুমে বসে থাকা আর মাইন্ড ফ্রেশ করার জন্য হুটহাট বাইরে ঘুরতে যাওয়াও যায় না। সেই সব রকমভাবে আমরাও সময় দিতে পারি না। সানিম কাজটা মন্দ করেনি, আমার কাছে ভালোই লেগেছে। ঠিক বলেছো মেজো ভাইজান, সময় কাটানোর জন্য সুন্দর একটা প্লেস তৈরি করেছে। বাড়ির চার গিনি এতক্ষণ টু শব্দও করেনি। মুক্তা বেগম সানিমের উদ্দেশ্যে বলে, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি রুমের ভিতরটাও দেখাবে? সানিম সবাইকে সাথে নিয়ে কাচের দরজা টেনে ভেতরে প্রবেশ করলো। তার পেছনে বাকি সবাই। রুমে প্রবেশ করে প্রথমে দেখতে পেল বড় একটা বুকশেলফ, যেটা বই দিয়ে পরিপূর্ণ। ডান পাশে কর্নারে বড় একটা বেড, তার পাশে ছোট টেবিল, অন্য পাশে ড্রেসিং টেবিল। রুমের এক পাশে সিঙ্গেল সোফা রাখা, ছোট একটা বারান্দা আছে। বেডরুমের এক পাশে ছোট একটা রুম, তার সামনে পর্দা দেওয়া। মূলত রুমটা কিচেন রুম বলা যায়। ছোট একটা ফ্রিজ, তাতে চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস রাখা। কিচেনের তাকে নানা আইটেমের চিপস, চানাচুর, চা, কফি এসবই রাখা।
জান্নাত বেগম বললেন, বাহ সানিম, রুমটা তো সুন্দর করে সাজিয়েছিস। আসলেই এখানে এসে আড্ডা দিতে বসলে কষ্ট করে নিচে গিয়ে চা বিস্কুট আনতে হবে না। একদম ঠিক, শানিম এখন আমাদের চা করে খাওয়াতো। এত সুন্দর জায়গা, খালি মুখে যাব নানি। তোমরা বসো, আমি বানিয়ে আনছি। এভাবে না, আমরা বরং বাইরে বসি। সবাই চলো, এখানে বাচ্চারা আড্ডা দিক। বড়রা সবাই বাইরে চলে গেল আর বাকি সবাই বেডে আরাম করে বসলো। সানিম সবার জন্য চা কফি বানাতে চলে গেল আর জান গেল বারান্দায়, যেখানে একটা রকিং চেয়ার রাখা। জান সেখানে বসে পড়ল। সানিম সবাইকে চা কফি দিল। সবাই যে যার মতো চকলেট, আইসক্রিম, চিপস নিয়ে খাচ্ছে। সানিম জানকে কোথাও দেখতে না পেয়ে বারান্দায় চলে গেল। দেখলো জান রকিং চেয়ারে বসে আছে, চোখ বন্ধ, কপালের ওপর হাত রাখা। সানিম এগিয়ে গিয়ে জানের মাথায় হাত রাখলো। জান চোখ মেলে তাকালো। সানিম চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, মন খারাপ? জান ছোট করে উত্তর দিল, না। সানিম আর কিছু না বলে চলে গেল। জানকে আর ঘাটালো না। বড়রা চা খেয়ে নিচে চলে গেছে। ছোটরা অনেকক্ষণ আড্ডা দিয়ে নিচে নেমে গেছে। রয়ে গেছে সানিম। সব কিছু গুছিয়ে রুমটা পরিষ্কার করে দিল। তারপর রুমের দরজা আটকে দিল। সানিম কিচেন রুমের পর্দা সরিয়ে দিল। ফ্রিজের পাশে ফাঁকা জায়গা, পর্দা দিয়ে ঢাকা আছে। সানিম সেখানে দাঁড়িয়ে পর্দাটা সরিয়ে দিল। সেখানে একটা দরজা। সানিম পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে দিল। এটা একটা সিক্রেট রুম। এক পাশে কম্পিউটার, ল্যাপটপ রাখা, আরেক পাশে সেলফে বেশ কিছু ফাইল রাখা, অন্য এক পাশে সোফা রাখা, 3 জন বসার মতো। তার পাশে বড় একটা ওয়ার্ড্রপ। তার ভেতরে কি আছে সেটা সানিম বলতে পারবে। রুমটার দুই পাশে কাচের দেওয়াল, কালো পর্দা টেনে দেওয়া। সানিম ওয়ার্ড্রপ খুলে কিছু একটা খুঁজতেছিল। তখনই রুমে কেউ প্রবেশ করে। সানিম পেছন ঘুরে তাকিয়ে দেখে জান বুকে হাত গুজে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সানিম প্রথমে ঘাবড়ে গেলেও নিজেকে সামলিয়ে নেয়। ওয়ার্ড্রপ বন্ধ করে। জানের সামনে এসে জিজ্ঞাসা করে, তুই এখানে কিভাবে এলি? আমি তো রুম থেকে বের হইনি, আসবো আবার কিভাবে? কোথায় ছিলি তুই? সানিম মনে মনে নিজেকে গালি দিল। তাড়াহুড়োয় বারান্দা চেক করতে ভুলে গেছে। সানিম জানকে ধমক দিয়ে বলে, তুই এখানে কি করছিস? জান সানিমের কথায় পাত্তা না দিয়ে রুমটা ভালো করে দেখে বলল, সবাই সব কিছু দেখলো, তাহলে এটা হাইড রাখলে কেন? কিছু জিনিস হাইড রাখাই ভালো। আমার আপনাকে কেমন রহস্যময় লাগছে। জানের কথায় সানিম কেমন গম্ভীর হয়ে গেল। জান সানিমের মুখের দিকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে। সানিম জানকে উদ্দেশ্য করে বলে, আমাকে নিয়ে বেশি ঘাটতে যাস না, তাহলে অন্ধকারের অতল গহরে হারিয়ে যাবি। জান কিছুটা চমকে উঠল সানিমের কথায়, তবুও বুঝতে দিল না। জান তাকিয়ে আছে সানিমের মুখের দিকে। সানিম উল্টো ঘুরে দাঁড়িয়ে জানকে বলল, রুমে যা, সামনে পরীক্ষা, পড়াশোনা মন দে। আর হ্যাঁ, এই রুমের কথা তুই ব্যতীত আর কেউ যেন না জানে। আশা করি কথাটা রাখবি। জান কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। সানিম নিজের কাজ শেষ করে গেটে তালা দিয়ে নিচে নেমে গেল। রাতে ডিনার করে যে যার রুমে চলে গেছে। জান গভীর ভাবনায় পড়ে গেছে। কিছুতেই কোনোভাবে হিসাব মেলাতে পারছে না। জান মনে মনে বলে, আমি তো জেনেই ছাড়বো আসল রহস্য। আগে চাবুকের রহস্য উদ্ধার করি, তারপর আস্তে আস্তে সব কিছুই করব। আমি তোমার মতো এতটা তুখুর মাইন্ডের হয়তো হতে পারিনি, বাট আমি তোমার আদর্শে বড় হয়েছি। দ্য গ্রেট সানিম আইদিন তুঞ্জা খান। আপনি আমাকে এতটা হালকাভাবে নেবেন না। আমিও জান ইয়ামান খান, আপনার থেকে কোনো অংশে কম না। খান বংশের রক্ত আমার শরীরেও আছে। পুরনো হিসাব এখনও বাকি আছে। কড়ায় গন্ডায় হিসাব নিব আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আয়ুব খান বেডে হেলান দিয়ে শুয়ে আছে। তরুণা বেগম বেডে বসে আছে। আয়ুব খান গভীর চিন্তায় মগ্ন। তরুণা বেগম স্বামীর হাতের ওপর হাত রেখে বলল, কি হয়েছে তোমার? কোনো কিছু নিয়ে চিন্তিত মনে হচ্ছে। শানিমকে নিয়ে আমার খুব চিন্তা হয়। মেয়েটা কারো কথাই শুনে না। নাজলির একটা গতি হয়েছে। আসলির জীবনটা তো আমি নিজেই শেষ করে দিলাম। হুট করে নেওয়া সিদ্ধান্ত ওর জীবনটা শেষ করে দিল। কোনো খোঁজ খবর নিলাম না। ভালো করে খোঁজ খবর নিলে হয়তো আমার মেয়ের জীবনটা এমন হতো না। তুমি নিজেকে কেন দোষারোপ করছো? এখানে কারোরই হাত নেই। মেয়েটা আমার কেমন চুপ হয়ে গেছে। আগেও চুপচাপ থাকতো, এখন আরও বেশি চুপ হয়ে গেছে। তার থেকে বেশি চিন্তা আমার শানিমকে নিয়ে। বয়স তো আর কম হলো না।
পাড়া প্রতিবেশীর সামনে কিছু না বললেও আড়ালে ঠিকই বলে, এত বড় মেয়ে বিয়ে কেন দিচ্ছি না, নানা রকম কথা বলে। আমি ওসব নিয়ে মাথা ঘামাই না, মানুষের কাজই মানুষকে ছোট করে কথা বলা। কিন্তু শানিমকে আমার কেমন ভয় লাগে। বিদেশ থেকে আসার পর ওর চলাফেরা কেমন যেন হয়ে গেছে। বিদেশে থাকাকালীন একটা টাকাও আমার থেকে নেয়নি, কারোর সাথে যোগাযোগ করেনি। এত বছর ভিন্ন দেশে একা কিভাবে চলেছে ও, আমার সাথে ঠিকমতো কথা বলে না। কেন এত চিন্তা করছো? দেখো, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার মনে আছে যখন সানিমের জন্ম হলো সেদিনের কথা? মনে থাকবে না আবার? সেদিন প্রচুর ঝড় বৃষ্টি ছিল। মেয়ে আমার ঝড় তুফান সুনামি নিয়ে পৃথিবীতে এসেছিল। আব্বা তো শানিমকে সুনামি বলেই ডাকতো। হুম, আব্বা তো সানিমকে চোখে হারাতো। সানিম আব্বার মতোই রাগী, জেদি হয়েছে। সেটাই তো আমার ভয়ের কারণ। চিন্তা করো না তো, এমনিতেই তোমার শরীর ভালো যাচ্ছে না। যা হবে দেখা যাবে, এখন ঘুমাও। রাত 1টা, সবাই গভীর ঘুমে। সানিম নিঃশব্দে রুম থেকে বের হয়ে মেন দরজা খুলে গেটের কাছে চলে এলো। আগে থেকে চাচা গেট খুলে দাঁড়িয়েছিল। সানিম তাড়াহুড়ো করে বের হয়ে গেল। চাচাও এগিয়ে গেল। সানিম চাচার দিকে তাকিয়ে বলল, চাচা, আমার যদি আসতে দেরি হয় তাহলে সবাইকে একটু ম্যানেজ করে নেবেন। আমি এখন আসছি, সাবধানে থাকবেন আর একটু নজর রাখবেন। সানিম বাড়ির পাশে বিশাল বড় একটা খেলার মাঠ আছে, সেই দিকে গেল। আগে থেকে সেখানে হেলিকপ্টার নিয়ে উপস্থিত ছিল হাজার লেলা। সানিমকে উঠে বসতেই হেলিকপ্টার জমিন থেকে ওপরের দিকে উঠতে শুরু করলো। হেলিকপ্টার তার গন্তব্যে যাচ্ছে। লেলা প্রশ্ন করলো, ওকে নিলি না যে সাথে? এখনো সময় হয়নি ওকে সামনে আনার। সময় হলে ঠিকই আনবো। ও আড়ালেই থাকুক আপাতত। সবকিছু ঠিকঠাক তো? সবাই প্রস্তুত তো? সবাই রেডি আছে, আমরা যাওয়ার অপেক্ষা। কেউ আর কোনো কথাই বলল না। তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল। অন্ধকার রুমে পড়ে একজন আগন্তুক দাঁড়িয়ে আছে। হাতে তার ধারালো ছুরি, মুখোশ পরা, পুরো শরীর কালো কাপড়ে আবৃত করা। আগন্তুকটি মুখোশটি খুলতে খুলতে বলল, সবার কাছে তুই শুধুই একটা মুখোশ, বাট আমার কাছে তুই একটা মুখ, প্রতিশোধের মুখ, প্রতিবারের মুখ, যাকে তিল তিল করে গড়ে তোলা হয়েছে সবকিছু ধ্বংস করার জন্য। সানিম, হাজাল, লেলা পৌঁছে গেল চট্টগ্রাম জাহাজ বন্দরের কাছে। আগে থেকেই তাদের লোক উপস্থিত ছিল। সানিম যেতেই দুজন ঘাট এগিয়ে এলো। সানিম তাদের জিজ্ঞাসা করলো, সবকিছু ঠিকঠাক তো? জি বস, সব ঠিকঠাক। আসার সময় আমরা অনেক সেনাবাহিনীকে দেখেছি। জানি। তোমরা যার যার পজিশন নিয়ে নাও। হাতে সময় খুব কম, আর যা করবে সাবধানে। সব কটাকে আমার জীবিত চাই। আমি যেভাবে বলছি সেইভাবেই এগোবো। পাশা কই? বস, ভাই তো ফোনে কথা বলছে। ওকে, তোমরা যাও। দুটো ঘাট চলে যেতেই পাশা এসে সানিমের সামনে দাঁড়ালো। পাশা সানিমকে বলল, বস, এইমাত্র খবর পেলাম বড় দুটো লরি ট্রাক কাছাকাছি চলে এসেছে। আমি যা বলেছি মনে আছে তো? ট্র্যাকে কতগুলো মেয়ে আছে জানতে পেরেছো? জি বস, 2টাকে 300 মেয়ে আছে। ওকে, যে যার পজিশন নিয়ে নাও। হাজাল, লায়লা, মুভ। সানিমের পেছনে চলে গেল লায়লা, হাজাল। পাশা তার জায়গায় পৌঁছে গেল। 15 মিনিট পর 2টা ট্রাক এসে থামলো। আগে থেকে জাহাজও রেডি ছিল। ট্রাক থেকে ড্রাইভার নেমে দাঁড়ালো। আশেপাশে দেখে কাকে যেন ফোন করলো। 2 মিনিট পর 5-6 জন লোক আসলো। তাদের পরনে কালো পোশাক, মাথায় বড় ক্যাপ, মুখে মাস্ক পরা। বেশ কিছুক্ষণ কথা বলার পরে একটা লোককে ইশারা করলো ট্রাকের ডিকি খুলে দিতে। যেই না ডিকি তালা খুলতে যাবে তখনই গুলির শব্দ শোনা যায়। সানিম কিছু করার আগেই সেনাবাহিনীরা অ্যাটাক করে দিয়েছে। সানিম কানে ব্লুটুথ। পাশাকে বলল, সে কি করে বসলো? অ্যাটাক করো, কেউ যেন পালাতে না পারে। বলল পাশা। সতর্ক হয়ে গেল সবাই। ট্রাকের আড়ালে গিয়ে তারাও গুলি ছোড়া শুরু করলো। এক পাশ থেকে সেনাবাহিনীর গুলি ছুড়ছে, আরেক পাশ থেকে সানিমেরা গুলি ছুটছে। গোলাগুলির শব্দে আরও 100 মতো লোক এসে যোগ দিল পাচারকারীদের সাথে। সানিম শত্রু দলের 2 গার্ডকে হেডশট দিয়ে দিল। 3 দলের মধ্যে গোলাগুলি চলছে। সানিমদের টিমের 5-6 জন মারা গেছে, 5 জন আহত। বেশি মারা গেছে পাচারকারীদের গার্ডগুলো, কারণ তারা হয়তো এটা ভাবেনি তাদের 2 দিক থেকে অ্যাটাক করা হবে। সানিম ব্লুটুথ সাথে কানেক্ট আছে লায়লা, হাজাল, পাশা। সানিম 3 জনের উদ্দেশ্যে বলল,
ওই 6জনকে আমার চাই, যে কোনো উপায়ে, তাও জীবিত চাই। আর হ্যাঁ, এরা কেউ যেন সেনাবাহিনীর হাতে না পড়ে, মাথায় রেখো কথাটা। ওরাও হ্যাঁ বলে 10-12 জন সৈনিক আহত হয়ে পড়ে আছে। সাথে সাথে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করতে বলল ইয়াহিয়া খান। ঠিক তখনই তাকে কেউ জোরে ধাক্কা মারে, হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ আগে সানিম কথাটা বলে ডান পাশে তাকাতেই দেখতে লাল লেজার লাইটের আলো, অন্ধকারে আলোটা চোখে পড়ার মতো। সানিম লাল লেজার লাইট অনুসরণ করে দেখে যেদিকে সেনাবাহিনী আছে ওইদিকে তাক করা। সানিম কিছু না ভেবেই দৌড় দিল সেই দিকে। কাছাকাছি গিয়ে দেখলো ইয়াহিয়া খান ফোনে কথা বলছে। তার দিকে পয়েন্ট করে গুলি ছোড়া হয়েছে। সানিম জোরে একটা ধাক্কা দিল ইয়াহিয়া খানকে। সানিম তার বাবাই ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ইয়াহিয়া খান, পড়ে যায় মাটিতে। সানিম উল্টো গুলি ছুড়ল অন্ধকারের লোকটার দিকে। ততক্ষণে শত্রু ছোড়া গুলিটা সানিমের বুকে এসে লাগলো। সানিমের সব কিছু ঝাপসা হয়ে গেছে। ঝাপসা ঝাপসা চোখে অস্পষ্ট জানের মুখটা ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। বাবাইকে বাঁচাতে পারলেও নিজে পারল না। সানিমের একটু দূরে লেয়লা ছিল। সানিমকে পড়ে যেতে দেখে চিৎকার করে উঠল সানিম। কারো মুখে সানিমের নাম শুনে ইয়াহিয়া খানের মাথায় বাজ পড়ল। সে ভাবছে সানিম আসবে কোথা থেকে। সে দৌড়ে গেল মাটিতে পড়ে থাকা মানুষটির দিকে। সানিমের মুখে কালো কাপড় বাঁধা, তাই সে বুঝতে পারেনি। কালো কাপড় সরাতেই তার পুরো পৃথিবীটাই মনে হয় থমকে গেল, স্তব্ধ হয়ে গেছে। মনে হচ্ছে সে এখানে নেই। লেইলার চিৎকারে ছুটে এসেছে হাজার। সানিমকে এইভাবে পড়ে থাকতে দেখে তাদের হুঁশ উড়ে গেছে। সানিম শরীরে অসহ্য যন্ত্রণা নিয়েও অস্পষ্টভাবে জানের নাম নিল। এতক্ষণে সানিম সহ আরও সৈনিকদের রক্তে রঞ্জিত হয়ে যায় মাটি। পাশে থেকে একজন অফিসার ইয়াহিয়া খানের কাঁধে হাত রেখে ডাক দেয়, স্যার ওনাকে হসপিটালে নিতে হবে। ইয়াহিয়া খান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। অফিসারটি আবার বলল, স্যার ওনাকে হসপিটালে নিতে হবে, এইভাবে থাকলে মারা যাবে। এতক্ষণে হুঁশ ফিরল ইয়াহিয়া খান, চিৎকার করে উঠল। না। সানিমের মাথাটা বুকের সাথে চেপে ধরলেন, পাগলের মতো করতে লাগলো। লেলা হাজালেরও হুঁশ আসে। ইয়াহিয়া খান সানিমকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। তার শরীর কাঁপছে, তবুও সানিমকে তার বুকের সাথে চেপে ধরে আছে। অন্য অফিসার নিতে চাইলেও দিল না। পড়ে যেতে নিলেই লেলা হাজাল ধরে ফেলে। দূর থেকে শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাউন্ড। তাড়াতাড়ি সবাইকে অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পে নিয়ে আসা হলো। সানিমের অবস্থা অনেক খারাপ। ক্যাম্প থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ক্যান্টনমেন্ট হসপিটালে পাঠানো হলো। অ্যাম্বুলেন্স থেকে সানিমকে স্ট্রেচারে শুইয়ে দিল। সানিমের এক হাত ধরে পাগলের মতন করছে ইয়াহিয়া। সানিম, এই সানিম, বাবাই ডাকছে, ওঠ না মামনি, তোর বাবাইয়ের কষ্ট হচ্ছে। তাকা না, এই সানিম, তাকা না মামনি। সানিমকে ওটিতে নেওয়া হলো। হাজার লেলা অনেক কষ্টে ইয়াহিয়ার হাত থেকে সানিমের হাত ছাড়িয়ে নিয়েছে। ইয়াহিয়া খান ফ্লোরে বসে পড়লেন। লেইলা হাজাল তার পাশে বসে আছে। কি বলে সান্ত্বনা দেবে তার জানা নেই। হাজাল ইয়াহিয়া খানের কাঁধে হাত রেখে বললেন, আঙ্কেল, আপনি এভাবে ভেঙে পড়লে কেমন হবে বলেন তো? ইয়াহিয়া খান ছলছল চোখে হাজালের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, আমি কিভাবে শান্ত হব বলো? আমার হাতে সারা শরীরে আমার মেয়ের রক্তে রঞ্জিত হয়ে আছে, যার মুখে প্রথম বাবাই ডাক শোনার সৌভাগ্য হয়েছিল। তার রক্তে মেখে গেছে আমার সারা শরীর। আমি কি করে শান্ত হব? কি করে? আমি কি জবাব দিব বড় ভাইজানকে? জান্নাতকে কি বলল? আর বড় ভাবি, তার সামনে কি করে দাঁড়াবো? ভাইয়া ভাবি সানিমের এমন অবস্থা দেখলে মরে যাবে। ছোট থেকে আমি এই দুই হাতে মানুষ করেছি, আজ আমার এই দুই হাতে তারই রক্ত রেগে আছে। আমি কি করে মেনে নিব? ক্যান্টনমেন্ট সব অফিসার এখানে আছে। তারা এখনো এইভাবে বাচ্চাদের মতো কান্না করা তো দূর, কখনো তারা তাদের স্যারকে ভেঙে পড়তে দেখেনি। সব পরিস্থিতি নিজেকে কঠিন রেখেছে। মাঝে মাঝে মনে হতো তাদের স্যার হয়তো হার্টলেস, কিন্তু তারা আজ তাদের কোন স্যারকে দেখছে, তাকে এইভাবে দেখবে তারা হয়তো আশা করেনি। ইয়াহিয়া খানের কান্না দেখে প্রতিটা অফিসারের চোখে পানি। কতটা ভালোবাসলে এইভাবে বাচ্চাদের মতো করতে পারে।
অফিসার শান্ত রহমান এগিয়ে এসে বসল ইয়াহিয়ার পাশে। এই অফিসার 3 বছর হলো জয়েন করেছে চাকরিতে। ইয়াহিয়া খানের সাথে ভালো সম্পর্ক তার। শান্ত ইয়াহিয়ার কাঁধে হাত রেখে বলল, স্যার, আপনাকে এভাবে দেখতে পারছি না আমরা। নিজেকে সামলান স্যার। দেখেন, চারদিক থেকে ফজরে আজান ভেসে আসছে। উঠুন স্যার, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন স্যার। আল্লাহ সব ঠিক করে দিবে। ইয়াহিয়া খান কিছু বলল না। শান্ত তাকে ধরে ওঠালো। একটা অফিসারকে ইশারা করলো নিয়ে যেতে। সে এসে নিয়ে গেল। হাজাল চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। অফিসারের সামনে এসে বলল, অফিসার, ওইদিকের কি খবর? সব মেয়ে ঠিক আছে তো? জি, সব মেয়েরা আমাদের হেফাজতে আসে। সবার নাম ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়া হবে। নিশ্চিন্তে থাকতে পারেন। থ্যাঙ্কস অফিসার। শান্ত কিছু বলার আগেই হাজালের ফোন বেজে উঠল। পাশা ফোন দিয়েছে। হাজাল ফোন রিসিভ করতেই বলল, কি খবর? ওইদিকের কাজ হয়ে গেছে? জি ম্যাম, সব ঠিকঠাক, কিন্তু কিন্তু কি? 6 জনের মধ্যে একজন মারা গেছে। 2 জন আগেই পালিয়েছে, 3 জনকে ধরতে পেরেছি। আচ্ছা, খেয়াল রেখো। ওকে ম্যাম। ম্যাম, বসের কি খবর? এখানে কিছুই বলতে পারছি না, কোনো খবর হলে জানাবো। ওকে ম্যাম, রাখছি। হুম। হাজাল কল কেটে দেখে শান্ত এখনো দাঁড়িয়ে আছে। হাজাল শান্তকে উপেক্ষা করে পাশ ফিরে তাকালো। দেখল লেইলা কেমন থ মেরে বসে আছে। তা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। সেও যে ভেতর থেকে ভেঙে পড়েছে। ওপরে ওপরে কতক্ষণ শক্ত থাকতে পারবে তার জানা নেই। লেইলা হাজালের প্রাণ সানিম। সানিমের কষ্ট কিছুতে সহ্য করতে পারে না এরা দুজন। বিদেশের মাটিতে কিভাবে সানিমকে এরা দুজন সামলিয়েছে এই দুজনই ভালো জানে। এরা 3 জন এক আত্মা 3 দেহ। হাজাল লেলা মাথায় হাত রাখলো। লেলা হাজালের কোমর জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করে দিল। ওকে উঠতে বল না হাজাল, উঠতে বল না। কেন এইভাবে শুয়ে আছে? কেন কথা বলছে না? তুই ওকে উঠতে বল না। শান্ত হ লাইলা প্লিজ, আমি একা দিক সামলে দিব। আমি পারছি না শান্ত হতে। দেখ, আমার হাতে ওর কত রক্ত লেগে আছে। কি করে শান্ত হব বলছিস? আমি পারিনি ওকে বাঁচাতে। আমার চোখের সামনে ওর বুকে গুলিটা লাগলো। কেন পারলাম না বাঁচাতে? কেন? ও কেন এত কষ্ট পাবে? কেন সব সময় ওকেই কষ্ট পেতে হবে? ও মরে যাক, মরে গেলেই আর কষ্ট পাবে না। হাজাল জোরে ধমক দিল। চুপ করবি কি? সব বলছিস তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি পারছি না প্রতিনিয়ত এইভাবে চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যেতে। তার থেকে বড় মরে যাক, তাহলেই সব কিছু সমাপ্তি ঘটবে। হাজাল জানে একে কোনো কিছু বলে লাভ নেই। তারও তো ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। সে তো সবার মতো কান্না করতে পারে না। হাজাল সানিমের মতো স্ট্রং হলেও লেলা ইমোশনাল, সেটা শুধু সানিমের ক্ষেত্রে। সানিমের চুল পরিমাণ কষ্ট সহ্য করতে পারে না লেলা। শান্ত অবাক হয়ে দেখছে তাদের বন্ধুত্ব। সত্যি এমন বন্ধুত্ব সবাই পায় না। সানিমের ভাগ্য আছে বলতে হবে। উটি থেকে একজন নার্স বেরিয়ে এসে বলল, এই পেশেন্টের বাড়ির লোককে? লেলা ছুটে নার্সের কাছে গিয়ে বলল, আমি। বলুন কি হয়েছে? সানিম ঠিক আছে তো? কথা বলছেন না কেন? লেলা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। নার্সকে কিছু বলার সুযোগ দিচ্ছে না। হাজাল লেলাকে ধমক দিয়ে বলল, পরে এক প্রশ্ন করে যাচ্ছিস, ওনাকে কিছু বলার সুযোগ তো দিবি। লেলা চুপ হয়ে গেল। নার্সটি বলল, ওনার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। যত দ্রুত সম্ভব নেগেটিভ রক্ত জোগাড় করুন। রোগীর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। লেলা দাঁড়ানো থেকে পড়ে যেতে নিলেই হাজাল ধরে ফেলল। হাজাল কিছু বলার আগেই শান্ত এগিয়ে এসে বলল, আপনি ওনাকে ধীরে বসিয়ে একটু পানি খাওয়ান, বেটার ফিল করবে। আর আমি রক্তের ব্যবস্থা করছি। হাজাল মাথা নাড়ালো। শান্ত এখানে উপস্থিত সকলকে বলল, এখানে কারো রক্তের গ্রুপ যদি ও নেগেটিভ থাকে তাহলে সামনে আসুন প্লিজ। শান্তর কথা শুনে 2 জন সৈনিক এগিয়ে এসে বলল তাদের রক্তের গ্রুপ ও নেগেটিভ। নার্স তাদের নিয়ে ভেতরে গেলেন। হাজাল জোরে জোরে শ্বাস নিল। মনে হলো এতক্ষণ শ্বাস আটকে ছিল তার। ঘণ্টাখানেক পরে ওটির লাইট নিভে গেল। একটু পর ওটি থেকে একজন ডক্টর বের হলো। হাজাল শান্ত এগিয়ে গেল। লেলা বসে আছে মাথা নিচু করে।
ডক্টর কি অবস্থা এখন? ডক্টর কিছুক্ষণ চুপ থেকে বলল, অপারেশন সাকসেসফুল হয়েছে। ডক্টর লুকাস উইলিয়াম না থাকলে এটা সম্ভব হতো না। আর আপনাদের ভাগ্য অনেক ভালো ছিল, হয়তো ওনাকে পেতেন না। আজ সকাল 10টায় তার ফ্লাইট। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারতেছি না। আরেকটা কথা, কি কথা ডক্টর? ওনার শরীর অসংখ্য। ডক্টর আর কিছু বলতে পারলেন না। তার আগেই লেলা তাকে থামিয়ে দিয়ে বলল, ডক্টর, একটু কথা ছিল, প্লিজ একটু সাইডে আসুন। হাজাল হাঁপ ছেড়ে বাঁচল। লেলা ডক্টরের সাথে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে। শান্ত কেমন সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তো আর এমনি এমনি অফিসার হয়নি। চোর, ডাকাত, সন্ত্রাসী সব কিছু নিয়েই তাকে চলতে হয়। শান্তর মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এরা ওইখানে কেন গিয়েছিল? নামাজ পড়ে ইয়াহিয়া খান ওটির সামনে আসে। ডক্টরের সাথে কথা বলে লায়লা চলে এসেছে। ইয়াহিয়া হাজালকে জিজ্ঞাসা করে, ডক্টর কি বলল? চিন্তার কিছু নেই আঙ্কেল, সানিন আউট অফ ডেঞ্জার। ইয়া খান তবু শান্ত হতে পারছে না। সানিমকে না দেখলে তার শান্ত হতে পারবে না। সানিমকে আইসিইউতে রাখা হয়েছে, জ্ঞান ফিরলে কেবিনে দেবে। ইয়াহিয়া অনেক রিকোয়েস্ট করার পর আইসিইউতে ঢুকতে দিল। সাদা বেডে শুয়ে আছে সানিম, মুখে অক্সিজেন মাস্ক। মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। হসপিটালের ড্রেস পরা, হাত শর্ট থাকায় সানিমের হাতের কালশিটা দাগগুলো দেখা যাচ্ছে। ইয়াহিয়া খান সানিমের কপালে চুমু খেল। হঠাৎ তার চোখ যায় সানিমের হাতের দিকে। ভ্রু কুচকে তাকালেও ভালো করে দেখলো দাগগুলো। তার বুঝতে অসুবিধা হলো না এগুলো মারের দাগ। তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে, কিন্তু যে উত্তর দেবে সে শুয়ে আছে। একটা দীর্ঘশ্বাস পেলে আইসিইউ থেকে বের হয়ে গেল। খান ভারী, সকাল 8টা, সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। সবাই উপস্থিত থাকলেও আজ সানিম নেই। আয়ুব খান আশলিকে বলল, আসলি শানিমকে ডেকে নিয়ে এসো, যাও। যাচ্ছি আবু। আশলি উঠে চলে গেল সানিমের রুমে, বাট কাউকে পেল না। আশলি পুরো বাড়ি খুঁজল, পেল না। ড্রয়িং রুমে ফিরে এলো। আয়ুব খান বলল, শানিম কই? আসলে আপু, আপুকে রুমে পেলাম না। খাওয়া ছেড়ে সবাই তাকালো আশলির দিকে। রুমে পেলে না মানে? এত সকালে কই যাবে, সাথে দেখছো? কোথাও নাই। জান খাওয়া বাদ দিয়ে চুপ করে বসে আছে, হয়তো কিছু ভাবছে। তরুণা বেগম বললেন, এত সকালে কই যাবে? ফোন করতো একটা। আইয়ুব খান সানিমের নাম্বারে ফোন দিল। ফোন বেজে যাচ্ছে, ধরছে না। সানিমের ফোন ছিল লেলার কাছে। হঠাৎ ফোন বেজে উঠল। লেলা ফোন হাতে নিয়ে দেখে আব্বু নাম ভেসে উঠেছে। এখন সে কি বলবে? লেলা ফোন নিয়ে ইয়াহিয়ার কাছে গিয়ে বলল, আঙ্কেল, সানিমের আব্বু ফোন দিতেছে, এখন কি বলবো? দাও আমার কাছে, আমি কথা বলি। আঙ্কেল প্লিজ, সানিমের গুলি লাগার কথা বলবেন না প্লিজ। ইয়াহিয়া খান শুধু মাথা নাড়ালো, যার অর্থ সে বলবে না। ইয়াহিয়া ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে বলল, কোথায় তুমি শানিম? কাউকে কিছু না বলে কোথায় গেছো? বড় ভাইজান। সানিমের ফোনে ইয়াহিয়ার কথা বলছে। চমকে উঠল বাড়ির সবাই, কারণ ফোনটা লাউডে দেওয়া ছিল। আয়ুব খান নিজেকে সামলিয়ে বলল, ইয়াহিয়া, তুই শানিমের ফোন রিসিভ করেছিস? বড় ভাইজান, সানিম আমার সাথে আছে। একটা জরুরি কাজ পড়ে গেছিল, তাই ভোর 5টার দিকে ওকে ফোন দিয়ে আসতে বলেছিলাম। তাড়াহুড়ায় হয়তো বলে আসতে পারেনি। চিন্তা করো না, ও আমার সাথেই আছে। আয়ুব খান আর কোনো প্রশ্ন করল না, শুধু বলল, ফিরবে কবে? 3-4 দিন পর কাজ শেষ হলেই চলে আসবে, চিন্তা করো না। আর ও ক্যান্টিনে খাবার খেতে গেছে, তাই ফোনটা আমি ধরেছি। আচ্ছা, সাবধানে থাকিস, রাখছি। সবাই খুব সহজভাবে নিল, বাট জান্নাত বেগম তার স্বামীর কণ্ঠ শুনে বুঝেছে কিছু হয়েছে। তাই তিনি উপরে গিয়ে স্বামীকে ফোন দিল। ইয়াহিয়া খান সবার থেকে সবটা আড়াল করতে পারল, তার স্ত্রীর কাছ থেকে কখনো কিছু আড়াল করতে পারেনি। ঠিকই সে বুঝে গেছে। জান তার মাকে উপরে যেতে দেখে সেও গেল, কারণ তার মাকে কেমন অস্থির দেখালো। ইয়াহিয়ার সাথে কথা বলে জান্নাত ডুকরে কেঁদে উঠল। কান্না যাতে বাইরে না যায় তাই মুখে হাত দিয়ে চেপে ধরেছে। জান বুঝলো বড় কিছু হয়েছে। আম্মু। জান তার মাকে ডাক দিতে সে চমকে উঠল। তাকিয়ে দেখে জান দাঁড়িয়ে আছে দরজার সামনে। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। খাবার না খেয়ে
তুই এখনো কিছু বলবি? কি হয়েছে আম্মু? কই কিছু না তো, কি হবে? আম্মু আমি আর ছোট নেই, বলো কি হয়েছে, নয়তো সব তছনছ করে ফেলবো। বলছি শান্ত হ। জান্নাত উঠে দরজার কাছে গিয়ে উকি দিল, দেখলো কেউ আছে কিনা। কাউকে পেল না, তাই সে দরজা আটকে দিল। জান শুধু তাকিয়ে দেখছে তার মাকে। তার মা কি করতে চাচ্ছে বোঝার চেষ্টা করছে। জান্নাত বেগম জানকে বেডে বসিয়ে বলল, আমি যা বলবো তা কাউকে বলবি না, কথা দে। কথা দিলাম বলবো না। সানিমের গুলি গেছেছে। কথাটা বলে ডুকরে কেঁদে উঠল জান, স্তব্ধ হয়ে গেছে। তার মা তাকে কি বলল এটা? জানের গলা কাঁপছে, মুখ থেকে কোনো শব্দ বের করতেই পারছে না। তার কানে বাজতেছে একটা কথা, সানিমের গুলি লেগেছে। মায়ের কান্নার শব্দে হুঁশ ফিরে আসে। আম্মু কী সব বলছো? রাতেও তো ভালো ছিল, এখন বলছো গুলি লাগছে কি করে? তোর বাবাকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছে। সানিমের কিভাবে গুলি লেগেছে সব বলল। সব শুনে জানের মাথা চক্কর দিয়ে উঠল। জান কিছু না বলে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। জানের মা ছেলের পিছনে গেল, কিন্তু তার আগেই জান দরজা বন্ধ করে দিল। জান্নাত বেগম কিছু বলতে গিয়েও বলতে পারছে না, সবাই জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। সেও নিজের রুমে চলে গেল। নিজেকে স্বাভাবিক করে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে নিচে নেমে গেল, নয়তো সবাই সন্দেহ করবে। তাকে দেখে সেফা বলল, কিরে সেজো, তো কেমন লাগছে কেন? জান্নাত মলিন হেসে বলল, মাথাটা খুব ব্যথা করছে মেজো ভাবি। তরুণা বেগম এগিয়ে এসে বলল, একটু আগেই না ভালো দেখলাম, বাদ দে, বস আগে খেয়ে নিবি, আমি খাবার দিচ্ছি। পরে খাবো প্লিজ, ভালো লাগছে না। তরুণা বেগম জান্নাতের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, উপরে গিয়ে রেস্ট কর যা। জান্নাত বেগম এই কথাটা শোনারই অপেক্ষা করছিল, তাই দেরি না করে চলে গেল। তরুণা বেগম তখনও তাকিয়ে আছে জান্নাতের যাওয়ার দিকে। জান্নাতকে তার ঠিক লাগছে না। সানিমের কথা বারবার মনে পড়ছে, তার মনটা কেমন যেন করছে। জান নিজের রুমে গিয়ে কোনো মতে ফোনটা ট্রাউজারের পকেটে পুরে নিল, সাথে আর কিছু টাকা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। কাউকে কিছু না বলে ঝড়ের বেগে বাসা থেকে বের হয়ে গেল। এমার্জেন্সি বিমানের টিকিট কেটে নিল। 1 ঘন্টার মধ্যে যান চট্টগ্রাম চলে এসেছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ক্যাব বুক করে পৌঁছে গেল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট। গাড়ি থেকে নেমে পাগলের মতো ছুটছে জান। জানের চোখ লাল হয়ে আছে, এলোমেলো উস্কো খুস্কো চুল জানকে বিধ্বস্ত লাগছে। জান এলোমেলো পায়ে ছুটছে আর এক হাত দিয়ে চোখের পানি মুছছে। ও কোন দিকে যাচ্ছে সে নিজেও জানে না। ওকে এইভাবে ছুটতে দেখে একজন গার্ড তাকে আটকিয়ে জিজ্ঞাসা করলো, কে তুমি, আর এইভাবে ছুটে কোথায় যাচ্ছ? জান কথা বলতে পারছে না, হাঁপাচ্ছে, শরীর মৃদু কাঁপছে। গার্ড জানকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। জানের পরনে কালো ট্রাউজার, কালো টি শার্ট, পায়ে বাসায় পায়ে দেওয়া জুতো, মুখে মাস্ক, চোখগুলো কেমন ভয়ঙ্কর লাল হয়ে আছে, চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে। জান গার্ডকে কিছু না বলে আবার ছুটতে লাগলো। জানের পিছনে গার্ড দৌড়াচ্ছে আর চিল্লাচ্ছে। জানে কোনো দিকে হুঁশ নেই। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় জান। যার সাথে ধাক্কা খায় সে হাত বাড়িয়ে দেয়। জান তার হাত ধরে উঠে দাঁড়ায়। শান্ত জানকে জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন? জান শুধু মাথা নাড়ায়। ততক্ষণে গার্ড এসে হাজির হয়। শান্তর উদ্দেশ্যে বলে, স্যার, লোকটা কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা। গার্ড মাথা নেড়ে চলে যায়। শান্ত জানকে বলে, আপনি এভাবে ছুটে কোথায় যাচ্ছেন? এখানে বাহির কেউ এলাও না। জান কাপা গলায় বলল, আমি হসপিটালে যাব, প্লিজ একটু বলুন কোন দিকে। শান্ত জানকে পরখ করলো, দেখে মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির ছেলে। শান্ত কিছু বলার আগে সেখানে উপস্থিত হয় হাজাল, ফোনে কথা বলার জন্য যে বাইরে এসেছিল। হঠাৎ জানের মতো কাউকে দেখে এগিয়ে আসে আর অবাক হয়ে প্রশ্ন করে, জান তুমি এখানে? কারো কথা শুনে দুজনই পেছনে তাকায়। জান হাজালকে দেখে বলে, আপু, সানশাইন কোথায়? জান তোমার একই অবস্থা করেছো, আর এখানে কি করে আসলে? আপু আমাকে আগে নিয়ে চলো প্লিজ। জান পড়ে যেতে নিলে শান্ত ধরে ফেল। জানের এক হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। শান্ত কিছুই বুঝল না।
সেও পিছু নিল। জানের বাবা আইসিইউর বাইরে বসার জায়গায় মাথা নিচু করে বসে আছে। জান কাপা গলায় ডাক দিল, আব্বু। ইয়াহিয়া খান চমকে সামনে তাকিয়ে আরো বেশি অবাক হয়ে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে ছেলের কাছে এগিয়ে বলে, জান তুই এখানে কিভাবে, আর এই অবস্থা কেন?